সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনি দলিল। তবে স্বাধীনতার পর এই ৫৪ বছরে ১৭ বার সংবিধান সংশোধন হয়েছে। অনেকে বলেন দেশে যত রাজনৈতিক সংঘাত হয়েছে তার অন্যতম কারণ ৭২-এর সংবিধান। তাই জুলাই গণ অভ্যুত্থানের পর সংবিধানের মৌলিক বিষয়ের সংস্কার হচ্ছে। অন্যদিকে নতুন সংবিধানের দাবিতে অনড় নতুন রাজনৈতিক দল এনসিপি। ৭২-এর সংবিধানের সংকট কোথায়? সংবিধান সংশোধন, সংস্কার নাকি পুনর্লিখন, কোন পথে সমাধান? আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। পুরো আয়োজন সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। আজ ভোটের ট্রেনে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিও থেকে যুক্ত আছেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকে স্বাগত। আমরা সংবিধান নিয়ে আলাপ আলোচনা করব, তার আগে কিছু তথ্যচিত্র একটু দেখে নিতে চাই। মূলত পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান এর আয়ু, গড় আয়ু আমরা একটু দেখে নিতে চাই। ১৯৭২ সালের সংবিধানের প্রস্তাবনায় আছে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। এইগুলো পুরোপুরি বাস্তবায়ন হয়নি, কারণ হিসাবে অনেকে বলেন এই সংবিধানে আছে অতিরিক্ত দলীয় নিয়ন্ত্রণ, ক্ষমতার ভারসাম্যের অভাব এবং মৌলিক অধিকার খর্ব করার মতো বিষয়। কি আছে সংবিধানে এক নজরে দেখে নিতে চাই। এই সংবিধানের মূলনীতিতে আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। কিন্তু সমাজতন্ত্রর বিষয়টি এখনও অস্পষ্ট থেকে গেছে, কারণ সমাজতন্ত্রের অর্থনীতির ভিত্তিটা কী হবে সেটি নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া ধর্মনিরপেক্ষতা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়ে গেছে। ক্ষমতার কাঠামো হচ্ছে সংসদীয় গণতন্ত্র, যেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকার কথা, কিন্তু প্রধানমন্ত্রী অতি শক্তিশালী, বেশ কিছু সাংবিধানিক ক্ষমতা এত বেশি দেওয়া হয়েছে এবং সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা কমানো হয়েছে। এছাড়া সংসদীয় ব্যবস্থার ফ্লোর ক্রসিং নিষিদ্ধ আছে, যেখানে সংসদ সদস্যরা স্বাধীন মত প্রকাশে বাধা এবং যার কারণে সংসদ দুর্বল হয়ে যায়। এছাড়া মৌলিক অধিকারের মধ্যে রয়েছে নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি আছে, কিন্তু জরুরি অবস্থায় মৌলিক অধিকার সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এটি কার্যত সরকারের প্রভাবাধীন থাকে। এছাড়া জাতীয় পরিচয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়, আমরা বাঙালি জাতীয়তাবাদ এখানে উল্লেখ করা হয়েছে ৭২ সংবিধানে, কিন্তু সেখানে ক্ষুদ্র জাতিসত্তাগুলো সেখানে বঞ্চিত আছে। দর্শক, এছাড়াও এই সব কারণে সংবিধানের ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের বহু শাসন ব্যবস্থার ভেতর দিয়ে গেছে। যুদ্ধকালীন প্রবাসী সরকার থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের উত্থান পতন হয়েছে। দেখে নেওয়া যাক বাংলাদেশের শাসন ব্যবস্থার এই দীর্ঘ যাত্রাপথ। ৭২-এর সংবিধান রচনার আগে যে এই প্রবাসী সরকার মূলত এই প্রথম সরকার শাসন ব্যবস্থায় যারা যুদ্ধকালীন সময়ে যে সরকার গঠিত হয়েছিল এবং তারা দেশকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সেই সরকার প্রথম প্রবাসী সরকার। এরপর যুদ্ধ পরবর্তী প্রেসিডেন্সিয়াল সরকার, এরপরে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সংসদীয় সরকার। ৭২-এর সংবিধান প্রণয়ন হয় এবং বহুদলীয় ব্যবস্থা ফিরলেও সংবিধান সংশোধন এবং একদলীয় ব্যবস্থা হয়, বাকশাল কায়েম হয়। এরপর সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসনের সূচনা হয়েছে। সামরিক ফরমানে বহুদলীয় রাজনীতি এসেছে এবং পুনরায় সামরিক শাসন জারি হয়েছে। এছাড়া ১৯৯০ গণ অভ্যুত্থান হয়েছে, সামরিক শাসনের অবসান হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার আবার বাতিল হয়েছে, পুনঃপ্রবর্তন হয়েছে, সর্বোচ্চ আদালতের রায় এবং তত্ত্বাবধায়ক সরকার অবৈধ হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য প্রায় দীর্ঘ আন্দোলন হয়েছে এবং দীর্ঘ আন্দোলনের পরে এই যে গণ অভ্যুত্থান হলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, এ নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন স্টুডিওতে সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান এবং আছেন ফরিদুল হক, নাগরিক পার্টির সদস্য সচিব। শুরুতেই আরিফ খান, আপনার কাছে জানতে চাই, এই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির তথ্য মতে, গবেষণা মতে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের গড় আয়ু প্রায় ১০ থেকে ১২ বছর। বাংলাদেশে প্রায় ৫৪ বছর ধরে সংবিধান টিকে আছে। এটি কি বাংলাদেশের সংবিধানের দুর্বলতা নাকি সংবিধানের শক্তি? বাংলাদেশের সংবিধান ৫০ বছর বা হাফ সেঞ্চুরি পার করেছে। এটা পৃথিবীর সাংবিধানিক ইতিহাসে একটা মহাশক্তির পরিচয়। এটা বাংলাদেশের সংবিধানের শক্তির পরিচয়। কারণ আপনি আপনার তথ্য থেকে বলেছেন, বিখ্যাত একটা গবেষণা আছে, গিন্সবার্গ এবং আরেকজন গবেষক মিলে করেছে, যেখানে দেখা গেছে যে গত ২৫০ বছরের সাংবিধানিক ইতিহাসে, কারণ সারা পৃথিবীতে সংবিধানগুলোর, আধুনিক সংবিধানগুলোর ইতিহাস ২৫০ বছরের চেয়ে বেশি পুরনো না,
সেই ইতিহাসে গড়ে সংবিধানগুলো যত বছর টিকে থাকে তার মধ্যে বাংলাদেশের সংবিধান অন্যতম দীর্ঘস্থায়ী এবং দীর্ঘজীবী একটা সংবিধান। ফলে এই সংবিধানের দুর্বলতা তো প্রশ্নই ওঠে না, খুবই শক্তিশালী একটা অন্তর্নিহিত উপস্থিতি এবং অস্তিত্বের ইঙ্গিত দেয়। কিন্তু এই যে আমরা দেখলাম শাসন ব্যবস্থায় নানান রূপ এবং বারবার ক্ষমতা হস্তান্তরের সময় দীর্ঘ সংঘাত হয়েছে এবং অনেকগুলা অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান। এর জন্য কি সংবিধান দায়ী কিনা? না, সংবিধান দায়ী না। এই জন্য দায়ী হলো সংবিধান না মানা। আমাদের 53 বছরের ইতিহাসে, সাংবিধানিক ইতিহাসে সংবিধান তার অসাধারণ প্রতিজ্ঞা, তার আইনি বিধান এবং কাঠামো নিয়ে সবসময় বিদ্যমান ছিল, এখনও বিদ্যমান আছে। কিন্তু একটি দেশের রাজনৈতিক ইতিহাস শুধুই সংবিধানের পাতা না, সেখানে রাজনৈতিক বিভিন্ন নেতা আছে, নেত্রী আছে, ঘটনা দুর্ঘটনা আছে, অনেক ধরনের উত্থান পতন আছে। সেই সব রাজনৈতিক উত্থান পতনে এক একবার আমাদেরকে সরকার ব্যবস্থা হিসেবে বা আমাদের জাতীয় কর্তব্য হিসেবে আমাদের এক এক দিকে যেতে হয়েছে। সেটা হয়েছে অনিবার্যভাবে আমাদের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতার কারণে বা ঐতিহাসিক অনিবার্য বিভিন্ন ঘটনা বা দুর্ঘটনার কারণে। সংবিধানের কারণেই দুর্ঘটনা ঘটেছে, এর চেয়ে ভুল ইতিহাসের পাঠ আর হয় না। আমাদের যে সংবিধান, যেটা শুরুতে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পরবর্তীতে গ্রহণ করেছিলাম, এই সংবিধানের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের অসাধারণ সমৃদ্ধি এবং প্রগতিশীলতার প্রস্তাব এবং প্রতিজ্ঞা ছিল, এখনও আছে, যদিও মধ্যবর্তী স্তরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা ফরিদুল হক ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি মনে করেন এই যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার শপথ বা সেই প্রতিজ্ঞা আসলেই ধরে রাখা গেছে কি না, এবং আসলে এটা কি সংবিধানের শক্তি কিনা? জি, ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকে শুভেচ্ছা, আমার সম্মানিত সহ-আলোচক ওনাকেও শুভেচ্ছা। ওনার কথা ঠিক, সংবিধান খুব শক্তিশালী, এত শক্তিশালী সংবিধান যে সংবিধানের অধীনে গণ অভ্যুত্থান, সামরিক কু কিংবা ধরেন জোরপূর্বক বল প্রয়োগ করা ছাড়া কাউকে ক্ষমতা থেকে সরানো যায় না, এত শক্তিশালী। এবং এটা এতই শক্তিশালী সংবিধান যে যেই সংবিধানকে আবার ধরেন মনে করেন যে যখন কু হয়, সামরিক কু হয়, কু হওয়ার পরে আবার ধরেন এইখানে সংবিধানও চালু থাকে, সামরিক ফরমান দিয়েও দেশ চলে। আবার পরবর্তীতে এসে সামরিক ফরমানকে সংবিধানের সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করে ফেলা যায়। শক্তিশালী জায়গাটা কি? শক্তিশালী জায়গাটা হচ্ছে এটা আসলে এক ব্যক্তির সংবিধান, এক ব্যক্তিকে কেন্দ্র করে সংবিধান করা হয়েছিল। আমাদের প্রত্যেকের মনে থাকার কথা, এই সংবিধান যখন তৈরি করা হয়, এটা ৭০ সালের এলএফের অধীনে যারা পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য নির্বাচিত হয়েছিলেন, তারা গিয়ে ৭২ সালে গণপরিষদ গঠন করে। গণপরিষদ গঠন করে কার অধীনে? শেখ মুজিবুর রহমান যখন 10ই জানুয়ারি দেশে ফিরে 11ই জানুয়ারি উনি একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করেন। মজার বিষয় হচ্ছে উনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তখনও শপথ নেন নাই। উনি কিন্তু দেশে ফিরতেছেন, কিন্তু উনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নাই, কিন্তু উনি ফরমান জারি করে দেন কিংবা অধ্যাদেশ জারি করে দেন। জারি করে দিয়ে উনি বলে দেন যে পাকিস্তানের এলএফের অধীনে যারা জাতীয় পরিষদের জন্য নির্বাচিত হয়েছিল, পাশাপাশি যারা প্রাদেশিক পরিষদের জন্য নির্বাচিত হয়েছিল, তাদের সবাইকে নিয়ে গণপরিষদ গঠন হবে। কিন্তু এর ভিতরে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে, আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছি, আমাদের মা বোনেরা নির্যাতিত হয়েছে। এই মুক্তিযুদ্ধের মধ্যে শুধু আওয়ামী লীগ একা মুক্তিযুদ্ধ করেনি, আরও বহু দল মত পক্ষের মানুষরা এখানে যুক্ত ছিল, তাদেরকে টোটালি উপেক্ষা করা হয় এখানে। এবং আওয়ামী লীগের যে লোকেরা গণপরিষদে বসে, তাদেরকে আবার মার্চ মাসে উনি একটা অর্ডার জারি করে তাদের বাকস্বাধীনতা কেড়ে নেন, যে তারা কোনো এখানে মতামত দিতে পারবে না। তার মানে সংবিধানের শুরুতেই যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য আমরা 23 বছরের লড়াই করছি পাকিস্তানের বিরুদ্ধে, যেটা বলা হয়, সেই সংবিধানের শুরুতেই উনি এটাকে ধ্বংস করে দেন, কোনো গণতন্ত্র থাকে না। উনি সংবিধানের বিশেষজ্ঞ, উনি আরও ভালো বলতে পারবেন। সংবিধান একটা কমন জিনিস হচ্ছে গণপরিষদ লাগবে। গণপরিষদ কি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, কিন্তু ৭০ সালে যারা পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য নির্বাচিত হচ্ছেন, তারা কীভাবে বাংলাদেশের সংবিধান তৈরি করে? এর ভিতরে মুক্তিযুদ্ধ ঘটে গেছে, বাকিদেরকে আপনি নেন নাই, এখানে তাদের মতামত নেন নাই। এবং গণপরিষদের মেম্বারদেরকে স্বাধীন মতামত দেওয়ার সুযোগ থাকা লাগবে, সেটাও রাখা হয়নি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটাতে ভয়ঙ্কর ভুল করা হয়, সেটা হচ্ছে যে ৭২ সালের সংবিধানে
সংবিধানের খসড়া যখন গৃহীত হয় সেই খসড়ার উপরে কোনো রেফারেন্ডাম করা হয় নাই। রেফারেন্ডাম ছাড়া কিভাবে এটা সংবিধান হতে পারে? কারণ সংবিধান মানে হচ্ছে, আপনি এখানে বলছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ আইনি দলিল, ঠিক আছে, কেউ কেউ বলে, বিশেষ করে আইনজীবীরা বলে তাদের জন্য এটা ব্যবসা করতে সুবিধা হয়, কিন্তু প্রধানত সংবিধান হচ্ছে সামাজিক চুক্তি, জনগণের সাথে জনগণের এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সামাজিক চুক্তি হচ্ছে, চুক্তির দলিল হচ্ছে সংবিধান। অবশ্যই সেখানে জনগণের মতামত লাগবে। সেই মতামত 72 সালে নেওয়া হয়নি, রেফারেন্ডাম করা হয়নি, এবং এরপরে কখনোই আর জনগণকে আর এখানে জনগণকে লাগে না। এখানে বাকশাল করে ফেলা গেছে 6 মিনিটে, এখানে এসে সামরিক ফরমান করে ধরেন দেশ চালানো গেছে, 5ম সংশোধনী করা গেছে, এখানে এসে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যদিও ধরেন জনগণ রক্ত দিছে, সেটাকে জনগণের রক্তের মধ্য দিয়ে ধরেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে, আবার আদালত এটাকে বাতিল করে দিয়েছে, আবার আরেকটা সংশোধনী করে এটাকে বাতিল করে দেওয়া গেছে। কেন? কারণ হচ্ছে ওই যে আর্টিকেল 70, আমরা সবাই জানি আমাদের বিখ্যাত আর্টিকেল 70 দিয়া সবসময় একজনের কাছে, যার কাছে 2/3 মেজরিটি আছে, সে চাইলে বাকশাল করতে পারে, তত্ত্বাবধায়ক ঢুকাইতে পারে, তত্ত্বাবধায়ক বাতিল করতে পারে, এবং তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে তত্ত্বাবধায়কের যাতে নিজের লোক আসতে পারে, নিজের প্রধান বিচারপতি আসতে পারে, সেই জন্য ধরেন 2014 সংশোধনী আপনার করে ফেলা, কি বলে যে এটাকে বাড়ায়, বিচারপতিদের বয়স বাড়ায় নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে, এইরকম আয়োজনও করা যেতে পারে। এখন এই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে এটা একটা শক্তিশালী সংবিধান, কিন্তু জনগণের দিক থেকে যদি দেখেন তাহলে এটা ভয়ঙ্কর সংবিধান। এইটা আপনার বুঝতে হবে যে রাষ্ট্র এবং সংবিধান কিংবা আইন কানুন এটা যত শক্তিশালী হয়, ওই অর্থে কোট আনকোট শক্তিশালী হয়, তত বেশি জনগণের উপরে জুলুম বাড়ে, নির্যাতন বাড়ে। রাষ্ট্র শক্তিশালী হওয়া মানেই হইতেছে, রাষ্ট্র শক্তিশালী মানে ও তো স্নাইপার রাইফেল কিনে, ও তো গুলি করে। রাষ্ট্র শক্তিশালী হওয়া মানে কি? ও তো ধরেন মনে করেন কঠিন আইন বানায়, ডিএসএ দেয়, কথা বলতে দেয় না, ফেসবুকে স্ট্যাটাস দিলে 14 বছরের ছেলেকে জেলে পাঠায় দেয়। তো শক্তিশালীর এই ব্যাখ্যাটা আমাদেরকে অন্যভাবে বুঝতে হবে। আমরা যদি ওই জায়গা থেকে দেখি যে 50 বছর ধরে ঠিক আছে, খুব গর্ব দেখাইতে পারি, কিন্তু ও তো ধরেন ধ্বংস করছে। প্রত্যেকবার এইখানে যতবার এই পাওয়ার ট্রান্সফারের সময় আসছে, প্রত্যেকবার এখানে রক্ত দিতে হয়েছে। সর্বশেষ আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে, আমাদের 2000-এর উপরে মানুষের জীবন গেছে, এবং কারা জীবন নিছে? আমাদের ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয়, তারা আমাদের টাকায় কেনা বন্দুক দিয়ে, আমাদের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের ছেলেদের উপরে গুলি করছে। আপনার সঙ্গে আলাপ করব এই বিষয়গুলো নিয়ে, আপনার কাছে একটু মতামত জেনে নিতে চাই। যে উনি বললেন যে এটি এক ব্যক্তিকে কেন্দ্র করে সংবিধান রচনা করা হয়েছিল, এবং একটু আপনি নিশ্চয় জানেন যে এই যে গণপরিষদ সদস্যদের মধ্য থেকে 403 জনের মধ্য থেকে 401 জনই আওয়ামী লীগের সদস্য। তো সেক্ষেত্রে তিনি যেটি বললেন যে এরপরে যখন বাকশাল কায়েম করতেও কিন্তু খুব বেশি বেগ পেতে হয়নি, এবং এর সঙ্গে যেটি জনগণের সংবিধান হয়ে ওঠেনি। কি বলবেন? আসলে কি, প্রেক্ষাপট ছাড়া কোনো কথা বললে আসলে অনেক মিসলিডিং ইনফরমেশন দিয়ে অনেক কথা বলতে হয়। এই সময়ে কথাগুলো খুব সেন্সিটিভ, কারণ এই জাস্ট 1 বছর কিছু সময় হলো আমরা একটা ফেসিবাদী শাসন ব্যবস্থাকে উৎখাত করে বর্তমানে নতুন এক ধরনের পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে আমরা বাস করছি। এবং আনফর্চুনেটলি সেই ফেসিবাদী শাসন থেকে যে আমাদের উত্তরণ ঘটলো, এটা আওয়ামী লীগ ছিল জাস্ট ইমিডিয়েট পাস্টে। ফলে এখন কোন আওয়ামী লীগকে আলাদা করে কথা বলবো? 72-এর আওয়ামী লীগ নাকি মানে ফেসিস্ট আওয়ামী লীগ যাদেরকে আমরা উৎখাত করলাম? তো আমি এখানে জিনিসগুলো একটু আলাদা করে বলি। একটা হলো আমাদের গত 50 বছর ধরে বাংলাদেশের সংবিধানের শ্লীলতাহানি সবচেয়ে বেশি ঘটেছে। মানে সংবিধানকে লক্ষ্য করে এমন ভয়াবহ সব অভিযোগ, সংবিধানকে অভিযুক্ত করে এত ভয়াবহ অভিযোগ সবাই দিয়েছে, যেন বা সংবিধান একটা মানুষ, যেন বা সংবিধান একজন ব্যক্তি, ও নিজে অ্যাক্ট করতে পারে। আপনি কল্পনা করেন, আমি একটা উদাহরণ দিই, একটা খুবই চমৎকার গাড়ি এবং গাড়ির চালক, ঠিক আছে, যেখানে কথা ছিল গাড়ি যদি ভালো না চালাতে পারে চালকের দোষ হবে, কেউ এই চালকের দোষ দেয় না, দোষ দেয় গাড়ির। বলতেছেন না গাড়িই খারাপ, গাড়ির কারণেই চালক নাকি খারাপ চালাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যত অঘটন ঘটেছে, এই অঘটনগুলোর দায় নিতে হবে এই রাষ্ট্রকে চালানোর দায়িত্ব বা সরকার গঠনের দায়িত্ব যারা নিয়েছিল। সংবিধানে খারাপ কিছু ছিল না, যার কারণে ফেসিস্ট হয়ে ওঠা অপরিহার্য ছিল। আমি শেখ হাসিনার উদাহরণ দিই। শেখ হাসিনা যে ফেসিস্ট হয়ে উঠল, এই জন্য প্রত্যেকেই যারা স্বৈরশাসক হয়ে উঠেছে, যারা ফেসিস্ট হয়ে উঠেছে, তারা প্রথমে সংবিধানকে খুন করেছে, সংবিধানকে রক্তাক্ত করেছে, সংবিধানকে হত্যা করেছে, হত্যা করে তারপরে সে ফেসিস্ট হয়ে উঠেছে। এখন আমরা যদি সুনির্দিষ্টভাবে ঐতিহাসিক রেফারেন্সগুলোকে না ধরে কথা বলি, তাহলে ফ্ল্যাটলি, জেনারেলি, সাধারণীকৃতভাবে অনেক কথা বলে ফেলতে পারি, এতে করে প্রকৃত সত্য কিন্তু প্রতিষ্ঠা হয় না। 2011 সালে যে 5ম সংশোধনী আনা হয়েছে সংবিধানে, এটা তো সংবিধানে ছিল না, এটা আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা এনেছে 2011 সালে। সেটা সংবিধানে অস্বাভাবিক সার্জারি করে সেটাকে ঢুকানো হয়েছে, উদ্দেশ্য ফেসিস্ট হয়ে ওঠা। এটা কি সংবিধানের দোষ?
এবং ভবিষ্যতেও সবচেয়ে ভালো রাজনৈতিক দল, সবচেয়ে ভালো সরকার এসেও যদি, দেখুন সবাই সংবিধানের সুফলটা নিতে চায়। 2008 সালে যে নির্বাচন হলো, যে নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলো, সেই 2008 সালে তো ভালো সংবিধানের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, কিন্তু সুফলটা নিয়ে এসেই সংবিধানকে খুন করে সেখানে সংশোধন করে সেখানে বাজে প্রভিশন বা বিধান ঢুকিয়ে তারপর স্বৈরাচারী হয়ে উঠবো। এই যে স্বৈরাচারী হয়ে ওঠার আকাঙ্ক্ষা, এটা প্রত্যেকটা সরকারের মধ্যে যার মধ্যেই থাকবে সে হয়ে উঠবে। এটা সংবিধানের দোষ না, সংবিধানকে ব্যবহার করে যারা ক্ষমতায় যায় এটা তাদের দোষ। নিশ্চয়ই এইটা আইন না মানার বা নিশ্চয়ই একটা কারণ আছে, কিন্তু যে সংবিধানে 70 অনুচ্ছেদ আছে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়ার যে জায়গাগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে 48-এর 3-এর কথা যদি বলি সেখানেও প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি বাড়ানো হয়েছে। আসলে কি এইটা সংবিধানের দোষ নাকি? এটা সংবিধানের দোষ না, এবং যারা এই অভিযোগটা দেয় তারা ইতিহাসের কোনো ধরনের রিসার্চ এবং জ্ঞান ছাড়াই অভিযোগগুলো দেয়। আমি আপনাকে এই দুইটা সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট বলি, এই দুইটা বিধান কেন সংবিধানে আসলো। 1947 সালে ব্রিটিশ মুক্ত হওয়ার পরে পাকিস্তান আমলে আমাদের 24 বছরের একটা রাজনৈতিক আমাদের একটা পরীক্ষা নিরীক্ষা ছিল যে আমরা কিভাবে দেশ গঠন করব এবং সরকার পরিচালনা করব। সেখানে এই দুটো জিনিস খুবই মারাত্মকভাবে আমাদেরকে খুব জ্বালিয়েছে। একটা হলো যে যদি রাষ্ট্র ক্ষমতা এবং এই সমস্যা ভবিষ্যতেও দেখা দিবে যদি আমরা এটা খুব স্মার্টলি যদি সমাধান না করতে পারি, যেটা 1948 থেকে 1971 পর্যন্ত যে সমস্যা আমাদের ছিল, এবং সেই সমস্যা সমাধানের জন্য 72-এর সংবিধানে এই জিনিসটা ঢুকানো হয়েছিল। আমি দুটো পয়েন্টই বলছি, আপনি যেটা উল্লেখ করেছেন, যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা 2-3 ভাগে ভাগ করা থাকে সরকার চালানো খুব ডিফিকাল্ট হয়। 1954 সালে মানে আমাদের যে সংসদ ছিল পাকিস্তানে, পূর্ববঙ্গে এবং হোল পাকিস্তানে, সেই সংসদকে একক সিদ্ধান্তে রাষ্ট্রপতি, তখন গভর্নর জেনারেল বলা হতো, একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা ছাড়া রাতারাতি সেটাকে বিলুপ্ত করে দেওয়া হলো, এবং পাকিস্তান ওই মুহূর্তে অখণ্ড পাকিস্তান রাষ্ট্র এক ভয়াবহ সাংবিধানিক এবং আইনি শূন্যতায় পড়ে গেল। এবং এই 54 সালের হঠকারী সিদ্ধান্ত, সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্তের কারণে 58 সালে 4 বছর পরে আইয়ুব খান হঠাৎ করে কু করে ক্ষমতা নিয়ে নেবে এবং পরের 10 বছর সারা দেশ সামরিক শাসনে থাকবে। ফলে ক্ষমতা, এই যে প্রধানমন্ত্রীর হাতে সবচেয়ে বেশি ক্ষমতা রাখার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এতে সরকারের গতিশীলতা বৃদ্ধি পায়, সরকারের কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, সিদ্ধান্ত গ্রহণ সুবিধা হয়, সরকার চালাতে সুবিধা হয়। প্রশ্ন হলো, আমি এক রোগ সারানোর জন্য একটা ঔষধ আবিষ্কার করব, সেই ঔষধ খাবো, সেই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াকে আবার ঠিক রাখার জন্য আমি ব্যবস্থা নিব না, শুধু গালি দিব, এটা ঠিক না। ফলে এই যে এক ব্যক্তির হাতে বা কোনো একজনকে তো আপনার ট্রাস্ট করতে হবে। জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে যদি আপনি ট্রাস্ট না করেন, কাকে ট্রাস্ট করবেন? ব্যবস্থাটা কি? আপনি যেটা বললেন যে এই ওষুধ মানে সারানোর ব্যবস্থা কি? একটা বড় ব্যবস্থা হলো যে আর কাউন্টার প্রতিষ্ঠানগুলো ঠিক থাকা। যেমন প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান, সে তো বিচার বিভাগের প্রধান না, সে তো সংসদের প্রধান না। এই যে প্রধানমন্ত্রী যে এত বড় স্বৈরশাসক হয়ে যায়, বিচার বিভাগও কেন তখন নষ্ট হয়ে যায়, অথবা সে কেন বিচার বিভাগকেও নষ্ট করে ফেলে? আমাদের জাতীয় চরিত্রের মধ্যেও আমাদের অনেক বড় প্রজ্ঞা আনতে হবে এবং আমাদেরকে চারিত্রিকভাবে দৃঢ় হতে হবে, যেখানে সংবিধান এবং সকল আইন বিচার বিভাগকে শক্তিশালী করার সকল কিছু। আপনি জানেন বিচারপতিরা বেতন পায় কিন্তু নির্বাহী বিভাগের আদেশের বাজেটে না। কনসোলিডেটেড ফান্ড নামে সংবিধানে বিশেষ একটা ফান্ড আছে, যেটা প্রধানমন্ত্রী কেন কেউ এই যে বেতন কমাতে পারবে না বা প্রত্যাহার করতে পারবে না। তারপরেও কোনো বিচারপতিরা কেন স্বাধীনভাবে কাজ করে না? এই যে সংবিধানে সকল কিছু থাকা সত্ত্বেও আমরা ব্যক্তি, নাগরিক, বিচারপতি বা অন্যান্য ব্যক্তিরা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্ণধাররা যে শক্ত মেরুদণ্ড, চরিত্র, অনমনীয় সততা এবং দূরদর্শী প্রজ্ঞার পরিচয় যে আমরা দিতে পারি না, এর ঔষধ তো সংবিধান দিবে না, নাগরিকদেরও দায়িত্ব আছে। এর ওষুধ সংবিধান দেবে না, কিন্তু উনি যেটি বললেন যে আবার একই সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতা না থাকলে সে দেশ পরিচালনা করতে পারবে কিভাবে, কি বলবেন? প্রধানমন্ত্রীর ক্ষমতা কোথায়? প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্বাহী বিভাগে। উনি কি বিচার বিভাগের প্রধান? উনি কি সংসদের প্রধান হবেন? ভাই, এটা একটা বেসিক ব্যাপার। আপনি একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের জন্য কথা বলতেছেন। ডেমোক্রেটিক রাষ্ট্র মানে রাষ্ট্রের 3টা বিভাগ আলাদা থাকবে, কেউ কারোর উপরে খবরদারি করতে পারবে না। আপনার এখানে প্রধানমন্ত্রী এবং এই সংসদের প্রধান একই ব্যক্তি হন, উনি আবার দলের প্রধান। 70 অনুচ্ছেদ বলে সংসদকে উনি নিয়ন্ত্রণ করেন, এবং ওই সংসদ কোনোভাবেই প্রধানমন্ত্রীর উপরে খবরদারি করার কোনো সুযোগ আছে নির্বাহী বিভাগের উপরে? আবার 48-এর 3 দিয়ে উনি প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি ওনার নির্দেশে ওনার পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তো ওনার পরামর্শ মানে কি আমরা এটা বুঝি? কারণ রাষ্ট্রপতিকে কে নিয়োগ দেন? প্রধানমন্ত্রী নিয়োগ দেন, কারণ সংসদ রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় তো সংসদ। তো 70 অনুচ্ছেদ বলে সংসদ সদস্যরা তো প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ, তাই রাষ্ট্রপতিকে নিয়োগ দিতে বাধ্য। রাষ্ট্রপতিকে সরিয়ে দেয় কে? প্রধানমন্ত্রী। সংসদ সরিয়ে দেয়। যদি সংসদ মনে করে যে রাষ্ট্রপতি অসুস্থ, ওনাকে সরিয়ে দেবে। সবগুলো সংবিধানের মধ্যে আছে, সবগুলো সাংবিধানিক বন্দোবস্ত।
উনি নিজে ওনার কথাকে কনফ্লিক্ট করছেন। উনি বলতেছেন যে প্রধানমন্ত্রীকে শক্তিশালী করতে হবে। তো শক্তিশালী করলে তো ধরুন বিচার বিভাগ ওনার আন্ডারে থাকবে, নির্বাহী বিভাগ ওনার আন্ডারে থাকবে, সংসদ ওনার আন্ডারে থাকবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওনার আন্ডারে থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নির্বাচন কমিশন আছেন, ওনার আন্ডারে যখন নির্বাচন হয় ওনাকে হারানো যায় না। তত্ত্বাবধায়ক আন্ডারে যখন নির্বাচন হয় তখন উনি কখনোই জিততে পারেন না। 4টা তত্ত্বাবধায়ক আন্ডারে নির্বাচন আমাদের কাছে প্রণিধানযোগ্য। এবং ধরেন আমাদের একটা অডিটর জেনারেল অফিস আছে। অডিটর জেনারেল অফিসের কাজ কি? রাষ্ট্রের যত আয় ব্যয় আছে সকল আয় ব্যয়ের হিসাব করা। তো এগুলো পাবলিক মানি, এটা একটা পাবলিক প্রতিষ্ঠান। কিন্তু অডিটর জেনারেলের নিয়োগ দেন তো প্রধানমন্ত্রী, ওকে সরিয়ে দেয় প্রধানমন্ত্রী। তাহলে ও কীভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে 9,000 কোটি টাকার হিসাব করবে? আমাদের একটা দুর্নীতি দমন কমিশন আছে। দুর্নীতি দমন কমিশনের কাজ কি? কাজ হচ্ছে গিয়া যদি রাষ্ট্র পরিচালনায় থাইকা কিংবা সরকার পরিচালনায় থাইকা কেউ যদি দুর্নীতি করে তো ওর কাজ কি? ওর কাজ হচ্ছে যেহেতু ওরা প্রধানমন্ত্রী নিয়োগ দেয় এবং প্রধানমন্ত্রী ওকে সরায় দেয়, ওর কাজ হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার লোকদেরকে ক্লিন চিট দেওয়া যে এরা ভালো, এরা কোনো দুর্নীতি করে নাই। আর বরঞ্চ দুর্নীতির দায়ে দৌড়ের উপরে রাখা বিরোধী দলের সদস্যদেরকে, অথচ বিরোধী দলের সদস্যদের দুর্নীতি করার কোনো সুযোগ নেই। বিরোধী দলের সদস্য এমনি দৌড়ের উপরে থাকে। এই হচ্ছে টোটাল বন্দোবস্ত। সাংবিধানিকভাবে এটা এক ব্যক্তির কাছে, ইভেন সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা যে তার কাছে যদি 2/3 মেজরিটি থাকে, 70 অনুচ্ছেদ বলে ওই 2/3 মেজরিটি তার অনুযায়ী রায় দিতে সাংবিধানিকভাবে বাধ্য। এবং সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী উনি চাইলে বাকশালও করে ফেলতে পারেন। এটা সাংবিধানিক বন্দোবস্ত। বাকশাল তো সাংবিধানিকভাবে বৈধ। বাকশাল করতে গিয়ে ওনাকে অন্য আদালতের কাছে যেতে হয় নাই, তো সংবিধান বাতিলও করতে হয় নাই। বাকশাল তো করেছে সংবিধানের ভেতর দিয়ে। আপনি বলতে পারেন যে আইডিয়াগতভাবে ভাই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছিলাম, আপনি সব এক জায়গায় নিতে পারবেন, এটা আইডিয়াগতভাবে ভুল। কিন্তু তখন তো আবার ধরেন এই ধরনের কথা আসবে যে না এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, যে এই প্রেক্ষাপটে উনি যেটা বলতেন যে বাংলাদেশের সব মানুষ চোর হয়ে গেছে, আমার কম্বলও চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশকে আসলে একটা একদলীয় শাসন লাগবে। কেন? কারণ আমাদের একজন পীর সাহেব আছেন শেখ মুজিবুর রহমান, উনি এসে সব ঠিক করে দেবেন। ফ্যাসিবাদের জন্মদাতা তো উনি। 72-75 তো উনি ফ্যাসিবাদের জন্মদাতা। ফ্যাসিবাদ কোত্থেকে হয়? দুইটা প্রধান জায়গা। একটা জায়গা হচ্ছে আপনার রাষ্ট্রের মধ্যে একটা একচ্ছত্র ক্ষমতা কাঠামো থাকা লাগবে। একচ্ছত্র ক্ষমতা না থাকলে আপনি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না। উদাহরণ হচ্ছে গিয়া আপনি আমেরিকায় যান, আমেরিকায় ক্যাপিটালে হামলা হয়েছে কিন্তু রাষ্ট্র কিন্তু দখল করে রাখতে পারে নাই ট্রাম্প। কেন? কারণ ওইখানে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানগুলো তার মতো করে স্বাধীন। কিন্তু আমাদের এখানে এই ব্যবস্থাটা ছিল না। এবং তার একটা মতাদর্শ লাগে, ভয়াবহ মতাদর্শ। ওই যে আপনি যেটা নিয়ে একটু কথা বলেন না যে বাঙালি জাতীয়তাবাদ, অন্যদের আর এখানে বোধহয় কেউ কিছু নাই। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, যেটা আওয়ামী লীগের মূলনীতি। আওয়ামী লীগ একটা দলের মূলনীতি গেল, আমার রাষ্ট্রের মূলনীতি থাকবে। রাষ্ট্রকে আমি আওয়ামী লীগের কাছে বর্গা দিয়ে দিছি না বিক্রি করে দিছি? রাষ্ট্র আমাদের সবার। তো অতএব কোন দলের মূলনীতি এইটা সংবিধানের মধ্যে থাকতে পারে না। এইটা বরঞ্চ বা আমাদের 71-এর যে ইন্ডিপেন্ডেন্সের যে প্রোক্লেমেশনকে বাতিল করে দেওয়া হয়েছে। এটার মধ্য দিয়ে প্রোক্লেমেশনকে উনি বাতিল করে 11 জানুয়ারি। উনি আবার এসে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দেন, উনি কোনো শপথ না নিয়ে। এবং এই যে মূলনীতি আসলে একটা মতাদর্শ এবং ভাবাদর্শ আকারে পরবর্তীতে হাজির হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন উনি সংসদের দ্বারা বলতেছে তোরা সব বাঙালি হয়ে যা। এটা কি? আমার আজকে যদি কেউ বলে তোরা সব পাকিস্তানি হয়ে যা, এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না? তাহলে আমি কেন আমার আরেকটা জাতিগোষ্ঠীর ভাইকে বলবো যে তুমি সব বাঙালি হয়ে যাও? এই যে জায়গাটা, এই মতাদর্শকে ধরেন এইখানে উপরে করা এবং এরপরে আস্তে আস্তে করে এটাকে মুক্তিযুদ্ধের মতাদর্শ আকারে হাজির করা, মুক্তিযুদ্ধের চেতনা আকারে হাজির করা এবং একচ্ছত্র ক্ষমতা, এই দুইটা মিলে আসলে ফ্যাসিবাদ তৈরি হয়। যেটা 72-75-এ হয়েছিল, 2011-এর পরেও এটা হয়েছে। আমরা ফ্যাসিবাদ আর কি কারণে ফ্যাসিবাদ তৈরি হয় কিনা, মূলনীতির সঙ্গে কি বিষয় জড়িত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। যে বিতর্কগুলো আছে আমরা আলাপ করব সংবিধান সংকট নিয়ে। তার আগে আমরা একটু দেখে নিতে চাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এই আজকের যে বিষয় সংবিধান সংকট নিয়ে জনতার মতামত জেনেছেন। ব্রাহ্মণবাড়িয়ার তৃণমূল মানুষের সঙ্গে কথা বলেছেন আজিজুল সঞ্জয়। একটি রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি হচ্ছে সংবিধান, কিন্তু বিদ্যমান সংবিধানের নানান ফাঁকফোকরের কারণে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে নিম্নস্তর পর্যন্ত সব জায়গায় নানান অসঙ্গতি এবং একক ক্ষমতায়ন লক্ষ্য করা যায়। এর ফলে বারবারই ব্যাহত হয় রাষ্ট্র সংস্কার। বিদ্যমান সংবিধানের সংকট নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসি। যদি কোথাও সংবিধানের সংকট দেখা দেয় তাহলে তার সমাধান কিন্তু সংবিধানের ভিতরেই থাকার কথা। তা এখানে নতুন করে যদি কোনো সংবিধানের কথা বারবার বলার চেষ্টা করা হয় তাহলে একটা সংবিধান কিন্তু দাঁড়া করাইতে বা একটা বাস্তবায়ন করতে কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার। আর এই পরিবর্তন না করিয়া যদি আবার দেশ চলে, আবার ইলেকশন হয়, কোনো গুড রেজাল্ট বয়ে আনবে বলে আমি মনে করি না। পরিবর্তন যে জন্য আসছে সেটা যদি না হয়, ইলেকশন দিয়া বা
অন্য কিছুতেই শান্তি আসবে না। এতগুলো বিপ্লব বলি অভ্যর্থন গণঅভ্যুত্থান হওয়ার পরে কোনোটাই জনগণের যেইভাবে যেই প্রত্যাশা মাঠে ঝাঁপিয়ে পড়েছে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারেনি। এবং আমরা পরবর্তী দেখতে পাই প্রত্যেক অভ্যর্থন পরবর্তী যে সরকারগুলো আসে তার প্রত্যেকে তাদের প্রয়োজন মতো সংবিধানকে সংশোধন করে পরিবর্তন করে, যে কারণে কি যে সার্বজনীন সংবিধান না হওয়ার কারণে এখানে আবার পরবর্তীতে আবার আরেকটি বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়ে যায়। জানমালের যে নিরাপত্তা সেটা তো এখন নাই, কারণ জানমালের নিরাপত্তা কথা বলা হয়েছিল সংবিধানে, কিন্তু সংবিধান যে সেই দায়িত্ব আছে, কিন্তু এই দায়িত্ব এখন পালন করা হচ্ছে না। রাষ্ট্র সুন্দর, দেশ সুন্দর করার জন্য আমাদেরকে অবশ্যই যে সংবিধানগুলো রয়েছে, নিয়মাবলী যেগুলো রয়েছে, এগুলোর উপর আমাদেরকে অটুট থাকতে হবে, অটুট থাকা উচিত। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যমান সংবিধানের বেশ কিছু ধারাকে আত্মঘাতী বলে মত দিচ্ছেন কেউ কেউ। রাজনৈতিক সংকট দূরীকরণের পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংবিধানের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। আজকের আলোচনায় স্টুডিওতে যুক্ত আছেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকে বিরতির পর আবারও স্বাগত। এবার আরিফ খান, আপনার কাছে আবারও জানতে চাই যে সাধারণ মানুষের মতামত শুনছিলাম সংবিধান নিয়ে, তারা তাদের মতামত ব্যক্ত করছিলেন এবং সেখানে সংবিধান যে সংস্কার নিয়ে যে আলাপ হচ্ছে অভ্যুত্থানের পরে, সেটা নিয়ে তাদের মতামত যে ব্যক্ত করছিলেন, সেখানে আপনার মতামত জানতে চাই যে এই যে সংবিধানের যে সব সংকটগুলো ছিল, রাজনৈতিক দলগুলো সেখানে কিছু সেখানে চিহ্নিত করে এবং সেখানে দীর্ঘ 6 মাস ধরে আলাপ আলোচনার পরে 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং এখন যে আলাপটি হচ্ছে সেটি কিভাবে বাস্তবায়ন হবে, সেটি কি সংশোধন আকারে হবে পরবর্তী সংসদ, নাকি সংস্কার আকারে হবে গণপরিষদ বা সংস্কার সভা, নাকি অধ্যাদেশ? আপনি কি মনে করেন? এখনো পর্যন্ত যেভাবে সাংবিধানিক আলোচনা চলছে, এটা স্পষ্টতই একটা সংস্কারমুখী আলোচনা। এবং আমি মনে করি আমাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতনের পরে নতুন সরকার গঠনের পরে বিভিন্ন কমিশন গঠন, এর মধ্যে সাংবিধানিক কমিশন, ঐক্যমত্য কমিশন এবং এই পর্যন্ত যে অগ্রগতি সাধিত হয়েছে, আমি মনে করব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি। এবং এই অগ্রগতিমূলক গত 12 মাসের যে আমাদের চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমি একটা কনসিস্টেন্সি বা একটা সুন্দর ধারাবাহিকতা আমি প্রত্যক্ষ করেছি। সেটা হলো যে সংবিধানে কিছু পরিবর্তন দরকারি বিষয়ে সবাই একমত এবং এটাতে আমরাও একমত এবং সংবিধান নিজেও একমত। আপনি কি মনে করেন, যেমন আমরা যে আলাপটা একটু আগে ছিলাম, সংবিধানের সংকট নাকি সেটা বাস্তবায়নে যারা বাস্তবায়নকারী সরকার বা দায়িত্বে থাকেন তাদের সংকট, কিন্তু আপনি কি মনে করেন এই সংবিধানের সংকটগুলো কোন কোন জায়গায়, সেটা দিয়ে যদি আপনি। সংবিধানের প্রয়োগের সংকট, এই সংবিধানের বর্তমানে যে সংকট, এটা প্রয়োগের সংকট। আমি আপনাকে উদাহরণ দিই। সংবিধানে আছে নির্বাচন কমিশন থাকবে, তারা নির্বাচন পরিচালনা করবে, এর মধ্যে জাতীয় নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই হিসেবে এটাই উদাহরণ হিসেবে বলি। সংবিধানের কোথাও নাই যে রাতে ভোট করা যাবে, সংবিধানের কোথাও নাই আগের দিন ভোট করা যাবে, সংবিধানের কোথাও নাই 154টা আসনে ভোট ছাড়াই নির্বাচিত এমপি ঘোষণা করা যাবে, এর কোনো কিছুই সংবিধানে নাই। কিন্তু ফ্যাসিবাদী সরকার এগুলো করেছে না? করেছে। আমাদের সাংবিধানিক আলোচনায় একটা বড় ত্রুটি হলো আমরা এমন একটা ভাব নিয়ে আলোচনা করি, আমরা মনে করি পৃথিবীর কোথাও না কোথাও এক সবচেয়ে সহি এবং শুদ্ধ একটা নির্ভুল নিখুঁত সংবিধান লুকিয়ে আছে, যেটা আমরা এখনো হাতে পাইনি। সেটা আমরা হাতে পেয়ে বাংলাদেশে এটা আমরা বসিয়ে দিব, বাংলাদেশ কালকে থেকে জান্নাত হয়ে যাবে। এইটা সম্পূর্ণরূপে সংবিধান বিষয়ে একটা ভুল দৃষ্টিভঙ্গি। আমাদের যেটা করতে হবে, জনগণের ঐক্যমত্য, জনগণের সম্মতির ভিত্তিতে বর্তমান সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে, যেগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন কথা বলছে, এবং সেগুলো সংশোধনী আকারে আগামী পার্লামেন্ট গঠিত হওয়ার পর সংশোধনী আকারে বর্তমান সংবিধানে এগুলোকে যুক্ত করতে হবে। যুক্ত করে আমাদের পরবর্তী গণতান্ত্রিক যাত্রা আমাদেরকে শুরু করতে হবে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নাই বলে আমি মনে করি। এবং এখনও পর্যন্ত গত 12 মাসে আমাদের জাতীয় এবং সরকারিভাবে সংস্কার বিষয়ক, সাংবিধানিক সংস্কার বিষয়ক যত উদ্যোগ নেওয়া হয়েছে, সকল উদ্যোগ ঠিক এই মুখী বলে আমি মনে করি। এর মধ্যে অন্যতা হওয়ার সুযোগ খুবই কম। এখানে যে 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে, তার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে 11টি, এর মধ্যে বিএনপির 9টি, ধরা যাক প্রায় 73টি বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐকমত্য আছে সংস্কারের বিষয়ে। তো সেক্ষেত্রে এখানে তো অনেকগুলো বিষয় সংবিধানের সঙ্গে জড়িত, তো সেইগুলো তো সংস্কার হচ্ছে, এখানে রাজনৈতিক দলগুলো তারা সংস্কারের প্রয়োজন বলে মনে করছে। আপনি কি এই সংস্কারগুলো হওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা? অবশ্যই। এর মধ্যে যতগুলো সংস্কারের প্রস্তাব করা হয়েছে, এর মধ্যে সবগুলো সংস্কারই কোনো না কোনোভাবে এই মুহূর্তে প্রয়োজনীয়।
কিন্তু এর মধ্যে কিছু রিপিটেশন আছে। যেমন আমাদের একটা প্রস্তাব আছে যে প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা এবং অন্যান্য ভাষাগুলোকেও মর্যাদা দেওয়া হবে। তো এটা তো বর্তমান সংবিধানেও আছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটাকে বেশি জোর দেওয়ার জন্য আবার নতুন প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে যেগুলো আছে এগুলো আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন এবং আমাদের নতুন গণতান্ত্রিক পরিবেশ ঠিক করার জন্য এটা প্রয়োজন, আমি এটা মনে করি। এবং সেটা অবশ্যই পার্লামেন্টের মধ্য দিয়ে করতে হবে, এর বাইরে গিয়ে করার কোনো সাংবিধানিক উপায় এখনো নাই। এখনো যেহেতু নাই, কিন্তু এর আগের আমাদের উদাহরণ আছে, 90-এর যে 3 জোটের রূপরেখা ছিল অভ্যুত্থানের পরে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয়নি বলে আমাদের ইতিহাস তাই বলে। সেক্ষেত্রেও কিন্তু একটা ঝুঁকি থেকে যায় যে পরবর্তী সরকার যেই আসুক, আবার যদি 2/3 ভোট বা সেই পদ্ধতিতে যেতে গিয়ে যদি কেউ না চায় বা কোনো দল যদি না চায় বা বাদ পড়ে যায়, তাহলে তো আবার এই অভ্যুত্থান ব্যর্থ হবার একটা ঝুঁকি থেকে যায়। কি বলবেন? না, ঐতিহাসিক অনিবার্যতা বলতে একটা জিনিস আছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে যে 3 জোটের যে রূপরেখা ছিল সেটা কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করার কোনো জাতীয় ঐক্যমত্যমূলক কোনো ঘোষণা বা স্বাক্ষরকৃত কোনো দলিল ছিল না। এমনি এটা আলোচনায় ছিল, কিন্তু সেটা সবাই মিলে সংবিধানে অন্তর্ভুক্ত করবেই পরবর্তী পার্লামেন্টে, এরকম সুস্পষ্ট ঘোষণা ছিল না, যেটা এবার আছে। এইবার যে ঐক্যমত্য কমিশনের যে ঘোষণা হচ্ছে, এইটার খুবই খুবই বিপুল এবং ভীষণ একটা সাংবিধানিক একটা ভার আছে। এটা যে দলই নির্বাচিত হয়ে আগামী পার্লামেন্টে আসুক না কেন, তারা এই জুলাই জাতীয় যে সনদ যে ঘোষণা করা হচ্ছে এবং যে সাংবিধানিক অঙ্গীকারগুলো থাকছে, এই সব অঙ্গীকারকে সংবিধানে, যেহেতু তারা অঙ্গীকারই করছে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, সেগুলোর বাইরে যে কিছু করার সম্ভাবনা আমার কাছে প্রায় অসম্ভব মনে হয়। কারণ গণঅভ্যুত্থানের একটা ভার এবং একটা চাপ আছে, এই ভার এবং চাপ মুক্ত হয়ে আগামী বাংলাদেশ পরিচালনা প্রায় অসম্ভব। আচ্ছা, অভ্যুত্থানের ভার আপনি বললেন, এখানে ফরিদুল হক ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। এখানে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা একটা রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধ, লাখো মানুষের শহীদ, এই যে সব কিছু মিলিয়ে যে একটা নতুন সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধানকে আপনারা ছুঁড়ে ফেলে দিতে বলছেন, সেখানে মুজিববাদী সংবিধান আখ্যা দিচ্ছেন। তাহলে এই যে নতুন করে গণপরিষদ নির্বাচনের যে দাবি, তাহলে কি আপনারা 71-কে একেবারে মুছে ফেলে ছুঁড়ে ফেলে এরকম কিছু দাবি করছেন? কি বলবেন? খুবই একটা ধরেন মনে করেন যে ছেলেমানুষী টাইপ একটা প্রপাগান্ডা, খুবই একটা ছেলেমানুষী কোশ্চেন। এই ধরনের 71-এর 72-এর সংবিধানের সাথে 71-এর মুক্তিযুদ্ধের কি সম্পর্ক? 72-এর সংবিধান কি 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করছে নাকি? মুক্তিযুদ্ধের সাথে তো প্রথম বেইমানি করছে 72-এর সংবিধান, এটা শেখ মুজিব নিজে করছেন। উনি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সংবিধানের মূলনীতি হওয়ার কথা, উনি রাখছেন? উনি তো রাখেন নাই। মুক্তিযুদ্ধে যারা ছিলেন, উনি তো পাকিস্তানের জেলে ছিলেন, মুক্তিযুদ্ধের মধ্যে যারা ছিলেন, মুক্তিযুদ্ধ যারা করছেন, মুক্তিযুদ্ধ পরিচালনায় যে সমস্ত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করছেন, আমাদের যে সমস্ত সেনানায়করা উই রিভোল্ট বলে ধরেন কি বলে যে কোর্ট মার্শালের ঝুঁকি মাথায় নিয়ে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, উনি তাদের মতামত নিয়েছেন? তাদের মতামত উনি নেন নাই। মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা তো 72 সালে করা হয়েছে। বরঞ্চ পরবর্তীতে 72-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের একটা দলিল বানানোর মধ্য দিয়ে এটাকে একটা পবিত্রতা আরোপ করা হয়েছে। সংবিধান কোনো কোরআন শরীফ নয়, সংবিধানের কোনো পবিত্রতার ব্যাপার নাই। সংবিধান তৈরি করার জন্য আমাদেরকে লাখো মানুষের জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, এই রক্তের হিসাব দিতে হবে। এই সংবিধান যদি না চলে, আমরা 10 বার এরকম সংবিধান ছুঁড়ে ফেলবো। মুক্তিযুদ্ধের সাথে তো সংবিধানের কোনো আলাপ নাই। মুক্তিযুদ্ধকে সংবিধান ধারণ করতে না পারলে ওই সংবিধান আমরা ছুঁড়ে ফেলবো। আমরা বহু জায়গায় দেখেছি যে এই সংবিধান মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারেনি। প্রশ্নটা হচ্ছে ওইখানে, আমরা তো মুক্তিযুদ্ধকে ধারণ করে সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাই। কারণ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সংবিধানের মূলনীতিতে ঢোকাতে হবে। সংবিধান তো ছুঁড়ে ফেলে দেয়, মূলনীতি তো ছুঁড়ে ফেলে দেই। এটা অলরেডি ঐক্যমত কমিশনের প্রস্তাবনা এটা চলে এসেছে, প্রায় সকল রাজনৈতিক দল এখানে একমত। তাহলে কি এখন আপনি বলবেন যে মুক্তিযুদ্ধকে অবমাননা করতেছে বাংলাদেশের সবাই? তাহলে কি শুধু আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রক্ষা করে? এটা একটা আওয়ামী ন্যারেটিভ, ফ্যাসিবাদী ন্যারেটিভ। এইটা নিয়ে আমি সবাইকে বলবো খুবই সাবধানে থাকবেন। এরকম কোনো ব্যাপার নাই এখানে বাংলাদেশে। আমরা একেবারে ভেতর থেকে বাংলাদেশকে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করি। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, এটা নিয়ে ছুঁড়ে ফেলার কোনো ব্যাপার নাই। কিন্তু সংবিধান মানে মুক্তিযুদ্ধ নয়। এবং বাংলাদেশের সংবিধান যেটা শেখ মুজিবের একক ইচ্ছায়, আমি একটু আগে বলেছি, একক ইচ্ছায় যেটা তৈরি করা হয়েছে, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করার ক্ষমতা রাখে না। ইভেন পৃথিবীর কোনো সংবিধান, সবচেয়ে ভালো সংবিধানও মুক্তিযুদ্ধের মতো এত বড় জিনিসকে ধারণ করার ক্ষমতা রাখে না। তারপরও একটা সংবিধান এমন হওয়া উচিত ছিল যে সংবিধানটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করবে। আমরা এটা
প্রত্যাশা করেছিলাম। গণতান্ত্রিক হবে সংবিধানটা, এই সংবিধানটা সাম্যের হবে, মানবিক মর্যাদা দিবে মানুষকে গুলি করে মেরে ফেলবে না। 72 থেকে 75 সালে 30,000 মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী করেছে। সংবিধান কি তাদেরকে বাধা দিছে? এখানে স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, কই সংবিধান তো বাধা দেয় না, দ্বিতীয় সংশোধনী করছে। এই যে সংশোধনীর কথা উনি বললেন, সংশোধনীর ব্যাপারে আমরা জোর আপত্তি, এই প্রসেসে আমরা যেতে চাই না, কারণ এই প্রসেস আমাদেরকে ধ্বংস করে ফেলছে। 17টা সংশোধনী হয়েছে, ধ্বংস করে ফেলছে। একজন ব্যক্তির ইচ্ছায় সংশোধনী হয়ে যাচ্ছে, ইভেন একজন ব্যক্তির জন্য সংশোধনী হচ্ছে। ধরেন সাত্তার সাহেব আপনার ধরেন উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হবে এবং উপরাষ্ট্রপতি পদটা বিলুপ্ত হয়ে যাবে, এটার জন্য একটা সংশোধনী করা হয়েছে। শাহাবুদ্দিন সাহেব উনি প্রধান বিচারপতি থেকে এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, উনি যাতে আবার তার শপথে ফেরত যেতে পারেন এই জন্য একটা সংশোধনী করা হয়েছে। একজন ব্যক্তির ইচ্ছায়, একজন ব্যক্তির জন্য এবং একজন ব্যক্তিকে ক্ষমতায়িত করার জন্য বারবার এই সংবিধানের সংশোধনী করা হয়েছে। ইভেন সংবিধান তৈরি করা হয়েছে একজন ব্যক্তিকে সামনে রেখে, যে একজন ভালো মানুষ থাকবে, ওনার কাছে আমরা সকল ক্ষমতা তুলে দেব, উনি আমাদেরকে একটা স্বর্গে নিয়ে যাবে। এই যে আইডিয়া, এই আইডিয়ার জায়গার মধ্যে একটা মারাত্মক রকম আপনাদের আইডিয়া, সেই আইডিয়া নিয়ে আবার আলাপ করব বিরতির পর। এ পর্বে আলোচনায় চলুন দেখে নেই ভোট নির্বাচন নিয়ে রাজনীতিকরা কে কি বললেন আজকের রাজনীতিক মাঠে। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেডিং শুরু করবেন, আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা, এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। আগামী 26-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয়, সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। সংবিধান সংকট নিয়ে আজকের ভোট ট্রেনের আলোচনায় যুক্ত আছেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা ফরিদুল হক আপনার কাছে জানতে চাই যে এটি বলছিলেন যে আপনাদের আইডিয়ার কথা, গণপরিষদের আইডিয়াটা কেমন? না, গণপরিষদের আইডিয়ার ব্যাপারটা হচ্ছে কি, এখানে 2-3টা জায়গা আছে। একটা হচ্ছে যে আমাদের এই ভূখণ্ডের মানুষের 100 বছরের উপরে তার শাসনতান্ত্রিক লড়াই আছে। মানে আমরা লড়াইকে বিভিন্ন দিক থেকে দেখি, তো বৈষম্যের লড়াই আছে, জাতীয়তাবাদের লড়াই আছে, বিভিন্ন রকম লড়াই আছে, কিংবা মুক্তির লড়াই আছে, স্বাধীনতার লড়াই আছে। তার একটা শাসনতান্ত্রিক লড়াই আছে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের রিপারকেশন কিন্তু হচ্ছে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয় ঢাকায়। মুসলিম লীগ তার প্রথম যে দাবি করে ব্রিটিশ সরকারের কাছে, সে প্রথম দাবিটা হচ্ছে যে মুসলমানদেরকে ভোটাধিকার দিতে হবে। এটা কিন্তু একটা সাংবিধানিক দাবি সেই সময়ের জন্য। এরপরে ধারাবাহিকভাবে আমরা এখানে সাংবিধানিক ধরেন লড়াই করছি। 1947 সালে ধরেন দেশভাগ হওয়ার পরে পাকিস্তানের যে সংবিধান তৈরি করার যে ধরেন প্রক্রিয়া নেওয়া হয়, পাকিস্তানের যে গণপরিষদ হয়, সেই গণপরিষদে প্রথম 50 সালে যে ধরেন একটা খসড়া দেয়, এই খসড়ার উপরে বেস করে ঢাকাতে একটা ফেডারেশন সংগ্রাম কমিটি হয়। এই ফেডারেশন সংগ্রাম কমিটি একটা খসড়া সংবিধানের প্রস্তাব দেয় এবং এইটার পক্ষে ঢাকাতে নভেম্বর মাসে হরতাল হয়, সর্বাত্মক হরতাল।
যখন প্রধান নেতারা অলমোস্ট সবাই জেলে, মৌলানা ভাসানী, শেখ মুজিবরা সব সেই সময় জেলে, ওই সময় ধরেন একটা সর্বাত্মক হরতাল হয়। তার মানে আমাদের এই সাংবিধানিক লড়াই অনেক পুরনো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে আমাদের একটা ঐতিহাসিক ক্ষত তৈরি হয়েছে। ক্ষতটা কি? আমরা কখনোই আমাদের জনগণকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত করিনি, কখনোই আমরা করিনি। ৭২ সালে আমাদের সামনে সুযোগ এসেছিল, সেই সুযোগ আমাদেরকে করতে দেওয়া হয়নি। মানে আমার কথা হচ্ছে, সোজা কথা, যে সংবিধান তৈরি করার জন্য বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদে যাবে, গণপরিষদ গঠন করবে এবং গণপরিষদে তারা খসড়া সংবিধান গ্রহণ করবে, আলাপ আলোচনা করবে, স্বাধীনভাবে মতামত দিতে পারবে। মানে সংবিধান কোনো ধরনের কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে কোনো ধরনের অন্য দেশের সংবিধান বানানোর জন্য যে সদস্যরা, তাদের প্রতিনিধিরা বাংলাদেশের সংবিধান বানাবে না, বাংলাদেশের মানুষের প্রতিনিধিরা বাংলাদেশের সংবিধান বানাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীন মতামত দেওয়ার সুযোগ লাগবে, নাম্বার 2। এবং নাম্বার 3 হচ্ছে, যেহেতু এটা জনগণের সামাজিক চুক্তি, জনগণের অভিপ্রায়ের দলিল, সার্বভৌম অভিপ্রায়ের দলিল, সেহেতু জনগণের গণভোট এখানে লাগবে, রেফারেন্ডাম লাগবে। সেই প্রক্রিয়াটা এই সাংবিধানিক ব্যবস্থা থেকে নতুন সাংবিধানিক ব্যবস্থায় যাওয়ার জন্য আমরা একটা গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধানের যে যে জিনিস আমাদের রাখা দরকার সে যে জিনিস রাখবো, যে যে জিনিস রাখা দরকার নেই সেটা বাতিল করে দিয়ে আমরা একটা নতুন সাংবিধানিক ব্যবস্থায় যাব। এটা গণপরিষদের মধ্যে হইতে হবে। তাতে করে যেটা হবে যে জনগণ এটাতে ইনক্লুড হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে সংবিধান সংশোধনী করার ক্ষমতা কখনোই কোনো পার্লামেন্টের কাছে থাকতে পারবে না। কারণ পার্লামেন্ট হচ্ছে সংবিধান অনুযায়ী শপথ নিয়ে আইন তৈরি করার একটা বডি। সংবিধান পরিবর্তন করার ক্ষমতা তার কাছে থাকতে পারে না, তাকে জনগণের কাছে অবশ্যই যেতে হবে। তো আমি একটু জানতে চাই যে এই এনসিপির যে দাবি যে জনগণের কাছে গিয়েই এই নতুন বা এই জনগণের দাবি, জনগণের যে চাওয়া সে অনুযায়ী সংবিধান রচনা করা, এই গণপরিষদের দাবিটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, যে কোনো কিছু দাবি করা তো গণতান্ত্রিক অধিকার। সো যে কেউ যে কোনো কিছু দাবি করতে পারবে। গণপরিষদের দাবির প্রশ্নে আমি দেখব বর্তমানে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে, কথা বলেছে, বিভিন্ন সংশোধনী নিয়ে আলোচনা করেছে, এর মধ্যে সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি মানুষকে রিপ্রেজেন্ট করে এরকম দলগুলোর কারোর মধ্যেই আমি দেখিনি যে নতুন গণপরিষদের দাবি আছে। ফলে নতুন গণপরিষদের দাবি কি যৌক্তিক? অবশ্যই। এই দাবি কি করা যাবে? করা যাবে। কিন্তু এটা কি এই মুহূর্তে সকলের দাবি, বেশিরভাগ মানুষের দাবি? আমার মনে হয় না। এটা আমরা কিভাবে নির্ধারণ করছি? অবশ্যই রিপ্রেজেন্টেশন দেখে। আপনি দেখেন যারা এই দাবি করছে, বা বিএনপি এই মুহূর্তে সবচেয়ে মানে পরীক্ষিত এবং সবচেয়ে বেশি সময় ধরে মানে বাংলাদেশের রাজনীতিতে জড়িত একটি দল এবং এর বিপুল সাংগঠনিক অবস্থান আছে। কই আমরা তো দেখলাম না বিএনপি নতুন গণপরিষদের দাবি করছে। ইভেন অন্যান্য যে মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কাতারের আপনি যদি সবচেয়ে প্রতিনিধিত্বশীল মানে শীল দল বলেন, তাদের কারোরই কিন্তু গণপরিষদের মানে দাবি নেই। ফলে গণপরিষদের দাবি করা যাবে, কিন্তু গণপরিষদের দাবির সাথে যদি সবাই একমত হয় তাহলে গণপরিষদ গঠিত হবে। এর মধ্যে আমি কোনো বড় ধরনের কোনো বাধা দেখি না। কিন্তু এই জন্য সবাইকে ঐক্যমত হবে, যেটা এই মুহূর্তে আসতে হবে। আমি সবশেষ 1 মিনিটের মধ্যে যদি আপনি শেষ করেন, শেষে জানতে চাই যে এই যে বড় রাজনৈতিক দলগুলো চায় না, কিন্তু আপনারা চাচ্ছেন, বেশি মানুষ কি চায় বা আপনার দাবির সঙ্গে একমত কি না? বড় ছোটোর ব্যাপারে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশ আগের জায়গাতে নেই, গণঅভ্যুত্থান ঘটছে বাংলাদেশে। বড় ছোটোর যে আইডিয়া আমরা জানি সেগুলো, ধরেন যদি চাঁদাবাজির দিক থেকে বড় ধরেন তাহলে বিএনপি সবচেয়ে বড় দল, কিন্তু আমরা এটা মনে করি না। বিএনপি যদি বড় দল হইতো তাহলে 17 বছর ফ্যাসিবাদ এখানে কায়েম করে থাকতে পারতো না, নতুন রাজনৈতিক দল এখানে তৈরি করার প্রয়োজন হইতো না, আমরা গিয়ে বিএনপি করতাম। তার মানে এই বড় ছোটোর যে আইডিয়া এখানে বলা হয়, কিন্তু গণপরিষদ চাওয়ার জন্য গণভোট চাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা গণভোট আবার লাগবে। বুঝেছি যে এই সংবিধানে শেখ মুজিবকে এবং শেখ হাসিনাকে আইদার সামরিক কু অথবা গণঅভ্যুত্থান এছাড়া সরানোর কোনো ব্যবস্থা থাকে না। তার মানে এই সংবিধান পরিবর্তন করা, এটা জনগণ বুঝে গেছে। সংবিধান তো 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলেছে, খুব পরিষ্কার। এখন আমাদেরকে এখান থেকে যতটুকু আছে, যেটা যেটা প্রয়োজন সেটা নিয়ে নতুন জিনিস যুক্ত করে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করতে হবে। এবং আমাদের যে ঐতিহাসিক ক্ষত, জনগণকে কখনোই আমরা যুক্ত করিনি, সেটা করার সুযোগ এসেছে। এই জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং জোরালোভাবে আমরা এটাকে মাঠে নিয়ে যাচ্ছি। আমরা এটা জনগণের কাছে নিয়ে যাব, জনগণ ঠিক করবে। জি, জনগণ ঠিক করবে। এবং এই সাংবিধানিক সংকটগুলো যদি জনগণ ভোট দেয় বা জনগণের মতামতের মাধ্যমেই যদি সমাধান হয়, তাহলে হয়তো আগামীর বাংলাদেশে আর কোনো সংঘাত হবে না এবং সুষ্ঠু এবং গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় আমরা এগিয়ে যেতে পারবো। সেই কামনায় দর্শক যারা ভোটের ট্রেন দেখলেন সবাইকে শুভকামনা জানিয়ে শুভরাত্রি।